মেটাতে আসছে বাজেটে উচ্চ সুদের সঞ্চয়পত্রে নির্ভরশীলতা। বিক্রির লক্ষ্য হতে পারে 20,000 কোটি টাকা। জীবনযাত্রার ব্যয় বাড়ায় ঋণ প্রাপ্তি চ্যালেঞ্জ। শুভাচ্ছা খালে প্রাণ ফেরাতে জুনের শুরু 317 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করবে সেনাবাহিনী, জানালেন পরিবেশ উপদেষ্টা। বর্ষার আগেই রাজধানীতে জলজট কমানোর আশা। অবশেষে আলোর মুখ দেখছে বরিশাল ভোলা সেতু। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এলাকা পরিদর্শন। ব্যয় প্রস্তাব প্রায় 17,500 কোটি টাকা। জেলায় শিল্পায়নের দাবি। বর্ষা সামনে রেখে দক্ষিণাঞ্চলে বেড়েছে নৌকার চাহিদা। পিরোজপুরে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ। পেশা টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণের দাবি। এবং গতি ফিরছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনায়। এসেছে দীর্ঘমেয়াদী কাঠামোগত পরিকল্পনা, পারস্পরিক অর্থনৈতিক পরামর্শ ও বাণিজ্য ঘাটতি নিরসনের প্রস্তাব। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব সঞ্চয়পত্র নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিসের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা আপনার কাছে ফিরবো, আলোচনা করব সঞ্চয়পত্র নিয়ে। তার আগে আমাদের সহকর্মীর একটি প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে আসবো। ঘাটতি মেটাতে আসছে বাজেটেও উচ্চ সুদের সঞ্চয়পত্র থেকে 20,000 কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে। তবে বাস্তবতা হলো নতুন সঞ্চয় নয়, বরং আগের সঞ্চয় ভাঙতেই বেশি নজর গ্রাহকদের। ফলে চলতি অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রি করে বাজেটে ঘাটতি মেটানোর চেয়ে সরকারের দিক থেকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার চাপই বেশি। এমন পরিস্থিতিতে ঋণ প্রাপ্তি চ্যালেঞ্জ হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্টে। চলতি অর্থবছরের বাজেটে ব্যয় 7,97,000 কোটি টাকা। এর মধ্যে ঘাটতি 2,56,000 কোটি টাকা। এই ঘাটতির একটি অংশ মিটবে সঞ্চয়পত্র থেকে, যার পরিমাণ ধরা হয়েছিল 15,400 কোটি টাকা। তবে চলতি অর্থবছরের জুলাই জানুয়ারি এই 7 মাসে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে মূল টাকা বেশি ফেরত দিতে হয়েছে। এই সময়ে মোট বিক্রির পরিমাণ ছিল 36,463 কোটি টাকার, আর ফেরত দিয়েছে 43,476 কোটি টাকা। অর্থাৎ নেট বিক্রি ঋণাত্মক 7,013 কোটি টাকা। গ্রাহকরা বলছেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা সঞ্চয় ভাঙছেন। অর্থনৈতিক সংকট, বিশেষ করে দেশের দ্রব্যমূল্য, সার্ভিস নাই, ব্যবসা নাই। সঞ্চিত অর্থ দিয়ে হয়তো কেউ একটা ফ্ল্যাট কিনে, কেউ জমি কিনে, অথবা কেউ চিকিৎসার জন্য সেটা ভাঙতে পারে। এটা লাভটাই একটু মাসে মাসে পাওয়া যায়। ব্যাংকাররা জানাচ্ছেন, শুধু জীবনযাত্রার ব্যয় নয়, এর সঙ্গে যোগ হয়েছে সুদহারও। বন্ড কিংবা ব্যাংক আমানতে এখন সঞ্চয়পত্রের চেয়ে সুদ বেশি হওয়ায় অনেক গ্রাহক সেদিকে ঝুঁকছেন। আগে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতো তাদের একটা বড় অংশ এখন ট্রেজারি বন্ডে বিনিয়োগ করছে, এটা উন্মুক্ত করে দেওয়ার পর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী যারা একটু লার্জ স্কেলে বিনিয়োগ করে, তারা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করছে। এছাড়াও আছে সঞ্চয়পত্র কিনতে নানা ধরনের নথিপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা। এই কারণেও অনেক গ্রাহক এ খাতে বিনিয়োগ কমিয়েছেন বলে মত আর্থিক খাত বিশ্লেষকদের। সঞ্চয়পত্রের কাস্টমার বেস কিন্তু অনেক বড় না, তার মানে সঞ্চয়পত্র সম্বন্ধে লোকজন অত বেশি জানে না। আর এখন আগ্রহ মানুষের কমে আসছে বিকজ অফ গভর্নমেন্ট রেস্ট্রিকশনস। গভর্নমেন্ট কিন্তু একটা লিমিট করে দিচ্ছে, এর বাইরে সঞ্চয়পত্রের উপরে ইনভেস্টমেন্ট করে যাবে না। কেন? কারণ সঞ্চয়পত্র রিটার্ন বেশি, রিস্ক কম। তারা বলছেন, সরকারি সংস্থা হিসেবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ভূমিকা নিয়েও আছে প্রশ্ন। সংস্থাটিকে আরও গ্রাহক বান্ধব হওয়ার পরামর্শ তাদের। একদিকে সঞ্চয়পত্রে নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন গ্রাহকরা, অন্যদিকে পুরনো স্কিমের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই ভাঙছেন তারা। ফলে এই খাত থেকে সরকারের ঋণ নেয়ার চেয়ে দায় পরিশোধের চাপ বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, গ্রাহকদের আকৃষ্ট করতে সুদের হার প্রতিযোগিতামূলক করা প্রয়োজন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, দেখছিলাম প্রতিবেদন, ফিরছি আলোচনায়। ডক্টর মাহফুজ কবির প্রতিবেদনে আমরা যেমন দেখছিলাম যে এবছরও বাজেট ঘাটতি মেটাতে উচ্চ সুদের সঞ্চয়পত্র থেকে 20,000 কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আরও বিষয়ে আমরা প্রতিবেদনে দেখলাম যে ঋণ সঞ্চয়পত্র কেনার থেকে বেশি ভাঙানোর প্রবণতাই লক্ষ্য করা যাচ্ছে। এমনটা কেন হচ্ছে? ধন্যবাদ। আসলে এটা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে যে হঠাৎ করে মানুষ কেন এত বেশি সঞ্চয়পত্র ভাঙছে। তবে মূল বিষয়টা হচ্ছে যে অলরেডি ম্যাচিউর হয়ে গেছে এরকম হয়তো অনেকগুলো সঞ্চয়পত্র আছে, মানে 3 থেকে 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র রয়েছে। তবে মানুষ সাধারণত সঞ্চয়পত্র ভাঙতে চান না যদি মেয়াদটা শেষ না হয়, তার কারণ মেয়াদ শেষের আগে ভাঙালে তখন কিন্তু সুদের হার কম পাওয়া যায়।
এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে অন্যান্য অনেক অল্টারনেটিভ প্রোডাক্ট বাজারে বের হয়েছে, মানে এখানে ট্রেজারি বিল বা লং টার্ম বন্ড সেগুলো কিন্তু আগে এরকম ছিল না, বা এত অ্যাট্রাকটিভ ছিল না, এত ইন্টারেস্ট রেট অনেক হাই ছিল না। এখন দেখা যাচ্ছে যে এই সঞ্চয়পত্রের চাইতে ওগুলোতে আবার সুদের হার অনেক বেশি, বিশেষ করে যে ট্রেজারি বিল এবং বন্ড দুটোতেই অনেক বেশি সুদের হার। তো সুতরাং মানুষ ওইদিকে ঝুঁকছে। আবার কিছু কিছু ব্যাংক কিন্তু এখন ক্যাপিটাল ক্রাঞ্চে ভুগছে, যার ফলে তাদের এখন চিন্তা ভাবনা হলো যে কীভাবে বেশি করে আসলে আমানত নেওয়া যায়, এবং ভালো সুদের হারও তারা দিচ্ছেন এফডিআরে। তো যার ফলে এই অল্টারনেটিভ প্রোডাক্ট রয়েছে। আর এই সঞ্চয়পত্রে কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে, মানে কিছু কিছু জায়গাতে এজ লিমিট রয়েছে, আবার একই সঙ্গে পেনশনার সঞ্চয়পত্র দিয়ে হয়তো এজ লিমিট, এবং একই সঙ্গে যে হয়তো পারিবারিক সঞ্চয়পত্র বা 3 মাসিক সঞ্চয়পত্র, এগুলোতে আবার দেখা যায় কি যে সবাই আসলে এটা করতে পারেন না, নারীদের জন্য কিছু আছে। তো এগুলো সব মিলিয়ে আসলে যেহেতু একটা রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্ট আছে, তো এই কারণে কিন্তু মানুষ এখন আস্তে আস্তে কম উৎসাহিত হচ্ছে। এবং একই সঙ্গে আবার যেহেতু টিআইএন এটা দিতে হয়, এবং একই সঙ্গে যেহেতু আমি এখানে আমাদের যে ট্যাক্সের কাগজপত্র এগুলো দিতে হচ্ছে, যে সাবমিশনের ওই সার্টিফিকেটটা দিতে হয়, তো সুতরাং মানুষ আর ওইভাবে আসলে এখন ইন্টারেস্টেড হচ্ছে না আর কি ওইভাবে। তো আমি মনে করি যে অল্টারনেটিভ প্রোডাক্টের অ্যাট্রাকটিভনেসটাই হলো সবচেয়ে বড় কারণ এখানে। একদিকে আমরা যেমন দেখছি যে উচ্চ মূল্যস্ফীতি, তার সাথে আমানতের সুদহার, সঞ্চয়পত্রের সুদহার, এই সব কিছু বিষয় নিয়ে মানুষ আসলে কোন দিকটায় নজর দিবে কিংবা কোন দিকটায় জোর দিবে? এখন আসলে মানুষের হাতে সঞ্চয় কমে গেছে। ইনফ্যাক্ট এই যেহেতু লং টার্মে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা উচ্চ মূল্যস্ফীতি রয়েছে, এবং একই সঙ্গে যেহেতু বিনিয়োগ কম, এখানে মানুষের আয় কম, বা একই সঙ্গে যেহেতু নতুন ব্যবসা বাণিজ্য এগুলো সুযোগও কমে যাচ্ছে, প্রবৃদ্ধিও কম, তো সব মিলিয়ে মানুষের হাতে এমনিতে সঞ্চয় যেহেতু কম, সুতরাং এই কম সঞ্চয়টাকে তারা সবচেয়ে ভালো কোনো একটা বিনিয়োগের উৎস কোথায় আছে, তো সেটার তারা খোঁজ করে থাকেন। এখন অনেক ব্যাংকে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের এফডিআরে বেশ ভালো একটা রেট দিচ্ছেন। এটা একটা। আর একটা হচ্ছে কি যে প্রাতিষ্ঠানিক যে সমস্ত বিনিয়োগ যেগুলো আসলে সঞ্চয়পত্র আগে করা হতো, তো সেগুলো কিন্তু আস্তে আস্তে এখন এই ট্রেজারি বিল বা লং টার্ম বন্ডের দিকে যাচ্ছে, যেখানে ইন্টারেস্ট রেট হচ্ছে যে যেমন 11.60% কিন্তু এখন দেখা যাচ্ছে ট্রেজারি বিলে, আবার যেখানে লং টার্ম বন্ডে 12%-এর উপর চলে গেছে। তার তুলনায় কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই সঞ্চয়পত্রে সেরকম সুদের হার নেই, বা একই সঙ্গে যে প্রথম বছরগুলোতে সুদের হার অনেক কম থাকে। তো সব মিলিয়ে যারা বিনিয়োগ করতে চান, বিশেষ করে প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি, সবাই চিন্তা করছেন যে অর্থনীতির নানা বিষয় নিয়ে আলোচনা করব। এই সুদহার, সঞ্চয়পত্র বিষয়ে আমরা আবারও ফিরবো। তার আগে আমরা একটু জাতীয় বিষয়ে নজর দিতে চাই। আমরা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। আমরা আলোচনার মাঝখানে সরাসরি যেতে চাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিচারের যে আরেকটি ধাপ কিন্তু এগিয়ে গেল। এরই মধ্যে তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন। এবং শুধু শেখ হাসিনাই নয়, এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাকে আসামি করা হয়েছে। একই সঙ্গে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন, তাকেও কিন্তু এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। আর ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছেন যে শেখ হাসিনা এবং তার দুই কমান্ডার, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের মহাপরিদর্শক, শেখ হাসিনা এবং তার দুই কমান্ডারের বিরুদ্ধে এই তদন্ত রিপোর্ট দাখিলের মধ্য দিয়ে এখন তারা আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবেন। খুব শীঘ্রই সেটি দাখিল করবেন। হয়তো এ মাসেই শেখ হাসিনার এবং আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাল মামুনের বিচার শুরু করা যাবে, এমনটি কিন্তু প্রসিকিউশন প্রত্যাশা করছেন। আর শেখ হাসিনার বিরুদ্ধে মূলত সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন রয়েছে, তিনি এই দায়ে অভিযুক্ত করা হয়েছে তাকে, এবং আসাদুজ্জামান খান কামালকেও এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুনকেও একই ধারায় একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এবং জুলাই আগস্টের যে আন্দোলন, 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 3 সপ্তাহে সারা দেশে যে 1400-রও বেশি মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় 30,000 মানুষকে আহত করা হয়েছে, সেই সকল দায়ী কিন্তু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাল মামুনকে দেয়া হয়েছে। এবং এই সপক্ষে যে সাক্ষ্য প্রমাণগুলো রয়েছে, সেই সাক্ষ্য প্রমাণগুলোও ট্রাইব্যুনালের প্রসিকিউশন তাদের যে তদন্ত রিপোর্ট সেখানে উল্লেখ করেছেন তদন্ত সংস্থা। এবং
একটি অডিও রেকর্ডের কথা মনে আছে হয়তো আপনাদের, যে শেখ হাসিনা গুলি করতে বলেছিলেন যে হেলিকপ্টার থেকে, এবং গুলির নির্দেশ দিয়েছিলেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। একজন পুলিশ আসাদুজ্জামান কামালকে বলছিলেন যে তারা একটি গুলি করেন, একজনই পড়ে, আর বাকিরা কেউ নড়ে না। এই ধরনের যে ধরনের তথ্য প্রমাণগুলো রয়েছে, সব তথ্য প্রমাণই কিন্তু ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জব্দ করেছেন, এবং যারা ভিকটিম আহত হয়েছেন, শহীদ পরিবারের স্বজনদের সাক্ষ্য প্রমাণ নেওয়া হয়েছে। মামলাটি প্রমাণের জন্য যত ধরনের সাক্ষ্য প্রমাণ দরকার হয়, সব ধরনের সাক্ষ্য প্রমাণই কিন্তু প্রসিকিউশন জব্দ করেছে। এবং এই মামলার অন্যতম যে আসামি চৌধুরী আব্দুল আল মামুন, তাকেও কিন্তু বেশ কয়েকবার তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করেছে, এবং জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, এবং সেই জবানবন্দিও কিন্তু তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে যেটি প্রসিকিউশন বারবারই বলছে যে তাদের বিরুদ্ধে, অর্থাৎ এই 3 জনের বিরুদ্ধে, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের অপরাধ প্রমাণ করার জন্য যে ধরনের তথ্য প্রমাণ, বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ আদালতে দাখিল করার প্রয়োজন, সব ধরনের তথ্য প্রমাণ এখন তাদের হাতে এসেছে। এখন তারা আনুষ্ঠানিক অভিযোগ, যেটি আইনের ভাষায় বলা হয় ফর্মাল চার্জ, সেটি তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুব শীঘ্রই দাখিল করবেন, এবং তারা এও আশা করছেন হয়তো এই মাসেই শেখ হাসিনা সহ এই 3 জনের আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া, সেটি শুরু করতে পারবেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। দেখছেন এ সময়ের সঞ্চয়পত্র নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন ডক্টর মাহফুজ কবির। আবারও ফিরছি আলোচনায়। আমরা যেমনটা দেখছিলাম যে সঞ্চয়পত্রের নিট বিক্রি কমেছে, মূল্যস্ফীতির চাপ একদিকে, অন্যদিকে সঞ্চয়পত্রের উচ্চ সুদহার, আমানতের উচ্চ সুদহার, মূল্যস্ফীতির যে চাপে এখন মানুষ রয়েছে, সবকিছু মিলে মোকাবিলায় করণীয়টা কি? আসলে মূল্যস্ফীতির যে চাপ, সেটা মোকাবেলার জন্য কিন্তু আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি ইতিমধ্যে। যেমন কন্ট্রাক্টেশন মনিটারি পলিসি, এটা একটা, তারপরে ঋণের সুদের হার অনেক বেশি করেছি, এবং সব মিলিয়ে যে বাজারে অর্থের প্রবাহ, সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। তারপরেও খুব বেশি কাজ হচ্ছে না, কিন্তু এখন উৎপাদনের খরচটা বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্যের খরচ বেশি, তো এটাও কিন্তু আরেক ধরনের মূল্যস্ফীতির উপরে চাপ তৈরি করেছে। আমি মনে করি যে বাজার ব্যবস্থাপনা এখন একটা বড় উদ্দেশ্য হতে হবে, বিশেষ করে একটা কমিশন করার চিন্তা ভাবনা হচ্ছে পুরো বাজার ব্যবস্থাপনার জন্য। তো সেটা একটু দেখা যেতে পারে যে কী অবস্থা দাঁড়ায়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে উচ্চ সুদের হারের যে নীতি, সেখান থেকে আস্তে আস্তে সরে আসতে হবে। তার কারণ উৎপাদন খরচ যত দিন ধরে বেশি থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু মূল্যস্ফীতি আমরা কমাতে পারবো না। আর একই সঙ্গে আমাদের আসলে এই যে ট্যারিফ পলিসিটাকে একটুখানি রেশনালাইজ করা দরকার, যে বাইরে থেকে যে সমস্ত আমরা পণ্যগুলো নিয়ে আসি, তো সেগুলোর ক্ষেত্রে উচ্চ যে শুল্ক এবং একই সঙ্গে যে আমাদের যে সাপ্লিমেন্টারি ডিউটি, এটা অনেক বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওইখানে আসলে এই জিনিসপত্রের দাম বাড়ায়। তো সব মিলিয়ে আসলে এমন ব্যবস্থা নিতে হবে এখন, যাতে করে আমাদের জিনিসপত্রের দামটা সহনীয় সীমার মধ্যে রাখার জন্য নীতিগত পরিবর্তন, শুল্কের পরিবর্তন, একই সঙ্গে বাজার ব্যবস্থাপনা, এই 3টি কাজ করতে পারলে আমি মনে করি যে যেহেতু বাজেট আসছে, বাজেট নিয়েই নানান আলোচনা হচ্ছে যে বাজেটে ভোক্তাদের স্বস্তি দিতে কি করা যায়। বাজেট ঘাটতি মেটাতে আমরা যেটা বলছিলাম যে সঞ্চয়পত্রের সুদহারের যে সঞ্চয়পত্রের যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতা সরকারের কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? এই মুহূর্তে অত বেশি কিন্তু নির্ভরশীলতা নেই, মানে আগামী অর্থবছরের বাজেটে হয়তো 20,000 কোটি টাকার মধ্যে এটা প্রস্তাব করা হতে পারে, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে টার্গেটটা করা হয় প্রতি বছর, অন্তত গত 2টি অর্থ বছরে, তো সেখানে কিন্তু এই টার্গেটটা ফুলফিল হচ্ছে না। তার মানে হচ্ছে যে আমরা যে সমস্ত রেস্ট্রিকশন দিয়ে রেখেছি আসলে সঞ্চয়পত্রের মধ্যে, যে এটা কেনা এবং এটার জন্য যে পেপার সাবমিশন, তো এখন ওই জায়গাতে রিল্যাক্স করার জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন একটা হলো যে শুধুমাত্র টিন সার্টিফিকেটটা দিলেই হবে, তো এটা করতে পারলে আমি মনে করি যে কিছুটা হয়তো সারা পারবে, কিন্তু তারপরে আমি মনে করি যে এটা যথেষ্ট নয়। আমাদের বাজেট ঘাটতি তো অনেক বেশি হবে এই যে আগামী অর্থ বছরে, যেহেতু বিদেশি যারা দাতা সংস্থা রয়েছেন তারা হয়তো সেভাবে আসলে অর্থ সাহায্য করবেন না, বা ব্যাংকগুলোর থেকেও হয়তো সরকার ওইভাবে আসলে অর্থটা পাবেন না, যেটা ঋণ নেওয়া থেকে। উচ্চ সুদের সঞ্চয়পত্রের বিকল্প কি হতে পারে? আসলে এখন আমি মনে করি যে অল্টারনেটিভ যে প্রোডাক্টগুলো আছে সেটার তুলনায় কিন্তু এখন আর উচ্চ সুদের নেই আসলে এই সঞ্চয়পত্র, তো সুতরাং ওইভাবে আমাদের চিন্তা করতে হবে। সুতরাং এইটাকে আর একটু কীভাবে ফ্লেক্সিবল করা যায়, মানুষের অ্যাক্সেস কীভাবে বাড়ানো যায়, সেটা একটু চিন্তা করতে হবে, এবং করে অন্তত যে টার্গেটেড যে লোন, তো সেই অনুযায়ী যদি আমরা এটা করতে চাই তাহলে 20,000 কোটি টাকা আসলে কোনো সমস্যা নয়। মানে আমি মনে করি যে এটাতে কিছুটা যদি সুদের হার বেশিও থাকে, তারপরে এটা কিন্তু সোশ্যাল রিটার্ন অনেক হাই। তার কারণ যে মানুষরা এটা কিনছেন তারা কিন্তু হয়তো অবসরভোগী অথবা নিম্ন আয়ের মানুষ বা অন্য একটু সুবিধাবঞ্চিত মানুষের এর মধ্যে আছেন। যে প্রতিষ্ঠানগুলো কিনছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই সমাজসেবার সঙ্গে জড়িত। তাই মনে করি যে যেহেতু সামাজিক একটা ইতিবাচক প্রভাব আছে এই সঞ্চয়পত্রের এই ঋণের সুদের, সুতরাং একটু বেশি যদি সুদের হার থাকেও
আমি মনে করি যে সামাজিক প্রভাবটা বেশি, তো সেইভাবে আসলে জিনিসটাকে চিন্তা করা সরকার যদি সঞ্চয়পত্র থেকে বেশি নেয় এবং ব্যাংক থেকে যদি কম নেয় বাজেট ঘাটতি মেটাতে, সেক্ষেত্রে বিনিয়োগকারীদের উপর বা ব্যবসায় প্রভাব পড়ার কোনো হ্যাঁ না, এটা একটা সম্ভাবনা আছে। তার কারণ ব্যাংকগুলো কিন্তু এমনিতেই এখন এটা পুঁজির ঘাটতিতে আছে। তো তারা যদি আসলে বেসরকারি খাতে বেশি ঋণ দিতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটার কিন্তু অর্থনৈতিক প্রভাব বেশি। তার কারণ সরকারকে যখন ঋণ দিতে যায় তখন সরকার হয়তো দীর্ঘমেয়াদে হয়তো কোনো একটা ডেভেলপমেন্টে সেটা ইনভেস্ট করে। তো তখন কিন্তু যে আবার জনগণের উপরে সেই যে সুদের হারটা পরিশোধ করার দায়টা পড়ে যায়। তাই মনে করি যে এখন আসলে বেসরকারি খাতের জন্যেই ঋণের যে সুযোগ সেটা বাড়ানো উচিত এবং সরকার যাতে ব্যাংক থেকে ঋণ কম করে, তো সেইভাবে আসলে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। সঞ্চয়পত্রের কারণে আমরা জানি যে সামাজিক সুরক্ষা খাতের একটি অংশের মধ্যে সঞ্চয়পত্র যুক্ত, তো সেক্ষেত্রে সেই খাতে প্রভাব পড়ার কোনো সুযোগ আছে কিনা? না, অবশ্যই। আমি মনে করি যে যেহেতু সঞ্চয়পত্রের একটা উদ্দেশ্য হচ্ছে সামাজিক সুরক্ষা এবং সেইভাবেই কিন্তু আমাদের সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামগুলোতে একটা অ্যালোকেশন ধরা থাকে। তো সেইভাবে আসলে জিনিসটাকে দেখে আমি মনে করি যে যে টার্গেটটা দেওয়া হবে আগামী অর্থ বছরের বাজেটে, তো সেইটাকে পূরণ করার জন্য সরকারের কিছু নীতিগত পরিবর্তন দরকার। তার কারণ শুধুমাত্র সুদের হারের দিকে তাকালে হবে না, আমাদের আসলে দেখতে হবে যে সার্বিকভাবে অর্থনীতির উপরে, বিশেষ করে আমাদের যারা নিম্ন আয়ের মানুষ, যারা হচ্ছে অবহেলিত সুবিধাবঞ্চিত এবং যারা বয়স্ক জনগোষ্ঠী, তো তাদের জন্য আসলে এই প্রোডাক্টটাকে কীভাবে অ্যাভেলেবল করা যায়, তো সেই বিষয়টা আসলে আমাদের নজরের মধ্যে নিয়ে আসতে হবে এবং সেইভাবেই আসলে বাজেটের ইনস্ট্রাকশনও দরকার। সেভাবে দিলে এবং সেই পরিবর্তনগুলো আসলে আমি মনে করি যে অনেকে উৎসাহিত হবেন এখানে বিনিয়োগ করতে। তবে অবশ্যই আমাদের দেখতে হবে যেন একটু কম আয়ের মানুষেরা একটু বেশি করে এই সঞ্চয়পত্র কিনেন এবং তাদেরকে উৎসাহিত করার জন্য আমি মনে করি যে স্থানীয় যে সমস্ত ডাকঘর বা অন্যান্য ব্যাংক বা অন্য প্রতিষ্ঠানগুলো যারা সঞ্চয়পত্র বিক্রি করে তাদের ইনস্ট্রাকশন এভাবে দিলে আমি মনে করি যে এটার বিক্রিটাও বাড়বে এবং এইভাবে জনগণকে বলতে হবে যেন ম্যাচুরিটি আগেই যেন তারা জিনিসটাকে না ভাঙান, মানে সঞ্চয়পত্রটা। তাহলে সেক্ষেত্রে এই যে সরকারের উপরে যে সুদ পরিশোধের দায় সেটা কমবে। 2 তারিখে বাজেট হওয়ার সম্ভাবনা রয়েছে, বাজেট ঘোষণা হওয়ার, তো সেক্ষেত্রে এবছর অর্থনীতির যে পরিস্থিতি, মূল্যস্ফীতি বা সবকিছু মিলে বাজেটে আসলে কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাওয়া উচিত বা কেমন হওয়া উচিত এবছরের বাজেট? আমি মনে করি যে সামাজিক নিরাপত্তাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তার কারণ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি মূল্যস্ফীতির চাপ, তারপরে কম প্রবৃদ্ধি, কম বিনিয়োগ, এগুলোর কারণে কিন্তু মানুষের জীবনযাত্রায় অনেক চাপ বেড়ে গেছে এবং যারা গরিব মানুষ তাদের জীবনযাত্রা আরও বেশি অসহনীয় হয়ে উঠেছে। এবং বিশ্বব্যাংকের একটা প্রতিবেদন দেখা গেছে যে এই বছর নতুন করে 30 লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। তাদের জন্য কি হবে? সুতরাং আমি মনে করি যে প্রথমে সামাজিক নিরাপত্তা, দ্বিতীয়ত হচ্ছে যে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, যাতে অপচয় কম হয়, দুর্নীতি যাতে না হয় সেটা ব্যবস্থা করা এবং একই সঙ্গে পুরো বাজেটটাকে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড করতে হবে। আগে যেরকম গ্রোথের ওরিয়েন্টেড ছিল যে আমরা সর্বোচ্চ কিভাবে আসলে প্রবৃদ্ধি করতে পারি, তো সেটাই আমরা চিন্তা করতাম। কিন্তু আমি মনে করি যে উন্নয়ন এবং সুষম বন্টন সেই দিকে একটু যেতে হবে এবং একই সঙ্গে আমাদের যেটা বলছিলেন যে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সঙ্গে সঞ্চয়পত্র এবং বাজেট নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। যাচ্ছি অন্য প্রসঙ্গে। আর্থিক সাশ্রয়ের জন্য এবার কেরানীগঞ্জের সুভাদ্রা খাল খননের কাজ করবে সেনাবাহিনী। 317 কোটি টাকা ব্যয়ে 1 বছর মেয়াদী এই প্রকল্প শুরু হবে চলতি বছরের জুনে। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের সুভাদ্রা খাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, বর্জ্যের স্তূপ তৈরি হয়েছে, ফলে খালকে পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জ। খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 2টা সিটি কর্পোরেশনই ড্রেনগুলো এবার বেশ আগে থেকে পরিষ্কার করার কাজ শুরু করেছে। খালগুলোর আর কিছু পারি আর না পারি, খালের নিচটা অন্তত যদি আমরা গভীর করে দিই এবং যে সমস্ত জায়গা আছে বেদখল হয়ে আছে সেগুলো আমরা অবৈধ দখল মুক্ত করে সেখানেও বনায়নের কাজ হাতে নিচ্ছি। দর্শক, এখন জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা দিয়ে চলছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর লেনদেন। আজ দ্বিতীয় কার্যদিবসেও একই অবস্থায় চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে এখন সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, গতকাল প্রধান উপদেষ্টা শেয়ার বাজার নিয়ে তার বাসভবন যমুনায় বৈঠক করেছিলেন এবং সেখানে 5টি নির্দেশনা দিয়েছিলেন এবং তারপরেই বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের হয়তো বা আলোচনা হচ্ছিল, আশা যাচ্ছিল যে আজকে থেকে শেয়ার বাজারের যে চিত্র তা কিছুটা পাল্টাতে পারে। তবে সকাল থেকে সেই চিত্র কিন্তু খুব একটা দেখা যায়নি, তেমন আশা জাগাতে পারেনি ঢাকার পুঁজিবাজার। আজকে সকাল থেকে এখন পর্যন্ত যতটা লেনদেন হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রধান সূচক
কিছুটা ইতিবাচক ধারায় আছে, তবে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে মাত্র 1.28 পয়েন্ট। কিন্তু সরিয়া সূচক এবং বাছাইকৃত সূচক দুটি সূচকে আছে নেতিবাচক ধারায়। দুটি সূচকের পয়েন্ট হারিয়েছে সরিয়া সূচক 0.75 পয়েন্ট, বাছাইকৃত সূচক DS30 সূচক হারিয়েছে 9.02 পয়েন্ট। এবং এখন পর্যন্ত যেসব কোম্পানিগুলো ঢাকার পুঁজিবাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে সেসব কোম্পানিগুলোর শেয়ারের দামের মধ্যে যদি বলি, 171টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত বেড়েছে এবং কমেছে 143টি কোম্পানির শেয়ারের দাম। এবং টাকার অঙ্কে এখন পর্যন্ত ঢাকার শেয়ার বাজারে লেনদেন হয়েছে 142 কোটি টাকার কিছুটা বেশি। এবং গতকালকার লেনদেনের কথাও যদি আমরা বলি, গতকাল কিন্তু শুরু হয়েছিল ঢাকার পুঁজিবাজার বলা যায় মিশ্র প্রতিক্রিয়া দিয়ে এবং শেষ হয়েছিল ইতিবাচক ধারা এবং লেনদেন হয়েছিল 366 কোটি টাকার বেশি। এবং আমরা যেমনটা বলছিলাম যে গতকালই কিন্তু প্রধান উপদেষ্টা ঢাকার পুঁজিবাজার নিয়ে, বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন অংশীজনদের সঙ্গে এবং নির্দেশনা দিয়েছেন 5টি, যাতে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা আস্থা পায়। এবং সেই পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীরা কতটা আস্থা পাবে, শেয়ার বাজারের চিত্র কতটা পাল্টাবে, তা দিন শেষেই বোঝা যাবে। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের সবশেষ। দেখছেন এই সময়ের বাণিজ্য। আলোর মুখ দেখতে যাচ্ছে বরিশাল ভোলা সেতু প্রকল্প। প্রায় 11 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু প্রকল্পের জন্য ব্যয় প্রস্তাব করা হয়েছে 17,466 কোটি টাকা। সম্প্রতি ভোলা পরিদর্শন করে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের। 10.876 কিলোমিটার দৈর্ঘ্যের মূল সেতু নির্মাণ হবে তেঁতুলিয়া ও কালাবদর নদীর উপর। মাঝখানে দুটি চরের উপর নির্মাণ হবে 4 লেনের সড়ক। কর আদায়ের 2 প্রান্তের টোল প্লাজায় থাকবে 7টি করে কাউন্টার। দ্বীপ জেলা ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে ভোলা বরিশাল সেতুর সম্ভাব্যতা যাচাই হয় 2020 ও 2023 সালে। 2024 সালের জুনে সম্ভাব্যতা যাচাইয়ের সব কাজ শেষ করে নির্মাণ কাজ শুরুর কথা থাকলেও তা আর আলোর মুখ দেখেনি। গত 8 মে প্রকল্প এলাকা পরিদর্শনে ভোলায় আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিনের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি দল। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের অর্থায়নের জন্য জাপানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিকল্প হিসাবে পরিকল্পনায় রয়েছে কোরিয়া। এই মুহূর্তে প্রকল্পটি বাস্তবায়নই প্রধান কাজ বলে জানায় সেতু কর্তৃপক্ষ। কোনো কারণে যদি জাপানের পিপিপি প্রজেক্ট ফেল করে, লাস্ট অপশন হচ্ছে গভর্নমেন্ট মানি। এটা বাণিজ্যিকভাবেও খুব ইম্পর্টেন্ট একটা ব্রিজ, আমরা আশা করব যে এটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেওয়া। এদিকে সেতুটি দ্রুত নির্মাণ ও ভোলার গ্যাস ব্যবহারের সুযোগ দিয়ে শিল্পায়নের দাবি জেলাবাসীর। ভোলায় যে প্রাকৃতিক সম্পদ রয়েছে মূল্যবান গ্যাস, কিন্তু ভোলাবাসী এর সুফলটা নিতে পারছে না। আমরা এই আশ্বাস পর্যন্ত সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা চাই এটার বাস্তবায়ন হোক। সেতু বিভাগের তথ্য মতে মূল প্রকল্পের দৈর্ঘ্য হবে 16.367 কিলোমিটার। 8 বছর মেয়াদী এ প্রকল্প 2026 সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রকল্পের ব্যয় প্রস্তাব করা হয়েছে 17,466 কোটি টাকা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দেখছেন এই সময়ের বাণিজ্য। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা নিজেরা যেভাবে আছে ওভাবে এই সম্মেলন ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেল। শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করবো, এর মধ্যেই করবো। আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয়, অন্যান্য জিনিস যেগুলো বলেছে আরো নিয়োগ করা হবে, আরো পদ সৃষ্টি করা হবে, এগুলো পরে হোক। কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই, তাতে শুধু মন ঠিক করা যে আমি করবো, অন্য কে কি করলো না করলো ওদিকে তাকাবো না, আমি আমার ঠিক মতো করবো, আমার সাধ্যে যতটুকু হয়। তাহলে 25% হবে। এই 25% কিন্তু অত্যন্ত মূল্যবান 25%। এখানেই মানুষ মারা যাচ্ছে এই 25%-এর ব্যাপারে, যেটুকু আমরা করছি না, যেটা আমরা করতে পারতাম, নানা ব্যাখ্যা দিয়ে সেটাকে ঢেকে রাখছি আমরা।
কিন্তু ভেতরে আমি জানি যে আমি পারতাম। কি হয়েছে, আমি গতের মধ্যে পড়ে গেছি। ওই যে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বললেন যে হাসপাতালে গেলাম, যেখানে যার থাকার কথা নাই, যেখানে যা করার কথা করছে না, ইত্যাদি ইত্যাদি। এটা তো কারো অপেক্ষায় না, এটা তো আছে। রিসেপশনের জায়গায় থাকবে, যাকে সাহায্য করার কথা তাকে সাহায্য করবে। এটার জন্য আইনগত বাড়ানোর দরকার নাই, কিছু বদলানোর দরকার নেই, শুধু যেটুকু নিয়ম পালন করার বিষয়। এই সম্মেলনে আমরা চেষ্টা করি 25% যেটার কথা বললাম নিজেরা করে ফেলতে পারবো, এবং 25% তো একটু বেশিও করতে পারবো। এই জন্য একটা মহা সুযোগ। এটা ঐতিহাসিক যদি সম্মেলনের কারণে নাও হয়ে থাকে, এটা মহা পরিবর্তন দেশের মধ্যে এসছে। আপনারা নিশ্চয় অনুভব করেছিলেন। অনুভব না করে উপায় তো নাই। এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে যেটা 1000 বছরে আর হবে কিনা সন্দেহ। আমরা তার মধ্যে আছি যে 1000 বছরের যে পরিবর্তন, সেই সুযোগ, সে আবহ, এর ভেতরে আমরা আছি। এই যে একটা জোয়ার, এই জোয়ারের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি, চিন্তা করেন আমাদের কি পরিবর্তন সম্ভব। আমি আবারও বলছি, কিছু পরিবর্তন হচ্ছে না। মেশিন ভাগ সময়ের বাণিজ্য। বর্ষা মৌসুমে নদীবহুল দক্ষিণাঞ্চলে বেড়েছে নৌকার চাহিদা। পিরোজপুরে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। পেশা টিকিয়ে রাখতে সহজ শর্তে আর্থিক সহায়তার দাবি। নদীবহুল পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় শিরিষ বাগানের পাশ দিয়ে একে বেঁকে চলা সন্ধ্যা নদীর পাশের একটি গ্রাম ডুবি। এই গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রেখে বছরের পর বছর ধরে তিনি তৈরি করছেন নৌকা। হাজার হাজার নৌকা গড়লেও পরিবর্তন হয়নি তার জীবনধারা। লোয়া লক্কর মিল খরচা, গাছ কিনে আনিয়া কেরিন খরচা দিয়ে এবার শেষ মাস কিছু থাকা যায় না। জয়নালের মতো নেসারাবাদের গগনচামি গ্রামের 300 পরিবারের কয়েক হাজার সদস্য নৌকা তৈরির পেশায় জড়িত। প্রকারভেদে এক একটি নৌকা বিক্রি হয় 4 থেকে 8 হাজার টাকায়। বর্ষা সিজন আসবে, এসে গেছে, মানুষজন চলাচল রাস্তাঘাটে বাইরে পারবে না, তাদের নৌকা লাগবে, পরিবারে একটা নৌকা লাগে। সরকার আমাকে বিনা সুদে লোন দিতে, তাহলে আমরা অনেক লাভবান হইতাম। নৌকা তৈরির পেশা টিকিয়ে রাখতে প্রয়োজন সহজ শর্তে আর্থিক সহায়তা। নৌকার কারিগরদেরকে বিসিক থেকে ক্ষুদ্র ঋণ সহায়তা দেওয়া হয়। পিরোজপুরের নেসারাবাদে মৌসুমে প্রতিটি হাটে বিক্রি হয় 8 থেকে 10 লাখ টাকার নৌকা। বছরে এ বাণিজ্য গিয়ে দাঁড়ায় 10 কোটি টাকায়। সময় সংবাদ, পিরোজপুর। দেখছেন এ সময়ের বাণিজ্য। ক্রমেই বিশ্ববাজারে দাম বাড়ছে শিল্প পণ্যের। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে, এপ্রিলের সর্বনিম্নে যাওয়ার পর মে মাসে ঊর্ধ্বমুখী অ্যালুমিনিয়াম, বিটুমিন, জিঙ্ক ও কয়লার দাম। চাহিদা ও সরবরাহ কম থাকে বিশ্ববাজারে এপ্রিলে সর্বনিম্ন $93.07 নেমেছিল প্রতি টন কয়লার দাম। বর্তমানে তা কিছুটা বেড়ে দাঁড়িয়েছে $98.90। শিল্পপণ্য অ্যালুমিনিয়ামের দাম $2,500 নিচে নেমে গেছে। বর্তমানে প্রতি টনের দাম $2,421। এদিকে সড়ক তৈরিতে ব্যবহার করা বিটুমিনের দাম ঊর্ধ্বমুখী, 2% বেড়ে প্রতি টনের দাম অবস্থান করছে $3,443। এপ্রিলের এক বছরের মধ্যে সর্বনিম্ন $2,560 নেমেছে জিঙ্কের দাম। বর্তমানে প্রতি টন বিক্রি হচ্ছে $2,677। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।